পরিবর্তনের এই সময়ে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন ফার্স্ট ওয়াশ এখন কি চাই। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি দীপ্তি চৌধুরী। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার তথ্য অনুযায়ী শুধু ঢাকায় প্রতিদিন 2 কোটি পলিথিন জমা হচ্ছে। সারা বিশ্বে প্রতি বছর 5 লাখ কোটি পলিথিন ব্যাগ ব্যবহার করা হয়। পলিথিনের বহুবিধ ব্যবহারের ফলে মানবদেহে বাসা বাঁধছে ক্যান্সার। বিশেষজ্ঞরা বলছেন পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারের ফলে হরমোন বাধাগ্রস্ত হয়। এর ফলে দেখা দিতে পারে বন্ধ্যাত্ব, নষ্ট হতে পারে গর্ভবতী মায়ের ভ্রূণ, বিকল হতে পারে লিভার ও কিডনি। তারপরও পলিথিন আমাদের প্রাত্যহিক জীবনের অনিবার্য অংশ হয়ে গেছে। পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহারের মারাত্মক ক্ষতিকর প্রভাবে বিনষ্ট হচ্ছে প্রকৃতি, বিপন্ন হয়ে পড়েছে মানুষের জীবন। প্রিয় দর্শক, চলমান ঘটনা প্রবাহ সংশ্লিষ্ট বিষয়ের বাইরে আজ আমরা ভিন্ন এক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় চাই পলিথিন মুক্ত বাংলাদেশ। এই বিষয়ে কথা বলার জন্য আজকে 3 জন অতিথিকে আমরা স্টুডিওতে পেয়েছি। তাদেরকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব মিহির কান্তি মজুমদার। স্যার, আপনাকে স্বাগত। এবং জলবায়ু নিয়ে কাজ করেন এমন একজন তরুণ অ্যাক্টিভিস্ট রয়েছেন ব্রাইটার্সের চেয়ার ফারিহা অমি। স্বাগত আপনাকেও। মিহির কান্তি মজুমদার স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পলিথিন বা প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে আমরা হয়তো সবাই কম বেশি জানি আসলে, তবে এই আয়োজনটা যেহেতু পলিথিনকে নিয়ে এসো, এইটার যে বিস্তৃত ক্ষতি, বিভিন্ন দিকের ক্ষতি, সেটা নিয়ে যদি আপনি বলেন এবং সেটা দিয়ে শুরু করতে পারি, আমার মনে হয় আলোচনার গতি বা ধারাটা ঠিক থাকবে। পলিথিন এবং প্লাস্টিক আসলে এটা হলো যে প্রধানত যে ক্ষতিকর দিকটা সেটা হলো ওয়ান টাইম ইউজ, অর্থাৎ মানে একবার ব্যবহার করার যে সিঙ্গেল ইউজ, সেই সিঙ্গেল ইউজ যেটা, এইটাই হলো ক্ষতিকর। নাহলে প্লাস্টিক আমরা বর্জন করতে পারবো না, কারণ এই প্লাস্টিকের এটা হলো যে আমরা আমাদের পাইপগুলো এখন প্লাস্টিকের, সব কিছু প্লাস্টিকের, কারণ এর ডিউরেবিলিটি মানে স্থায়িত্ব, তারপরে হালকা, বহনযোগ্য এবং কম খরচ, এই দিক থেকে প্লাস্টিক আমাদের লাইফের অংশ হয়ে গেছে। কিন্তু এই 70-এর দশক থেকে যখন পলিথিন উৎপাদন শুরু হলো, তো এটা তখনই মানে এটাও একটা প্লাস্টিক পলিমার, মানে মনোমার হলো ইথিলিন, এর পলিমার হলো পলিথিন বা পলিইথিলিন, সংক্ষেপে বলে পলিথিন। এখন এইটা এত বেশি ইউজ হচ্ছে এই কারণে যে বাংলাদেশে এখন স্টাডিতে হলো যে প্রায় 1000 ইন্ডাস্ট্রি আছে যারা এই পলিথিন টনকে টন তৈরি করে। এবং এই আমাদের যেমন গত 15 বছরে বা 20 বছরে যে এইটা কী পরিমাণ বাড়ছে, 2002 সালে একবার বন্ধ করা হয়। তখন আমি 2003 সালে আমি পরিবেশ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তখন এটা বন্ধ করা হয়েছিল, কিন্তু করা যায়নি। তারপরে আবার এটা ওপেন হয়ে গেছে। সেই বন্ধের যে অর্ডার, সেটা কিন্তু বাতিল হয়নি, কিন্তু ওই প্র্যাকটিসটা, ইমপ্লিমেন্টেশনটা নাই, যার জন্য ওই রয়ে গেছে এখন। এবং এতে বেড়ে গেছে এখন প্রায় অনেক গুণ। যেমন স্টাডি হলো যে বাংলাদেশে প্রতি এই পলিথিন বা প্লাস্টিক ইউজ হলো 9 কেজি বছরে, আর ঢাকা শহরে এটা 22 কেজি। তাই এখন ঢাকা শহরে 22 কেজি, এইটা হলো তাহলে আমরা সবাই এই ঢাকা শহরে যদি 1.5 কোটি লোক হয়, কী পরিমাণ পলিথিন ইউজ হয় এই বছরে। তো এখন এই পরিমাণ পলিথিন, এবং এখন জিনিস হলো যে পলিথিন, এবং ধরা হয় যে 500 থেকে 1000 বছর লাগে এই পলিথিন ডিগ্রেড হতে। এখন পলিথিন ডিগ্রেড হতে 1000 বছর লাগে। তো এই ডিগ্রেড হওয়ার প্রক্রিয়ায় কতদিন লাগবে, এবং সেই
কোনো মাইক্রোপ্লাস্টিক, আবার সেটা হয়তো ফুড চেইনে ঢুকে যাবে, এবং ফুড চেইনে যদি ঢুকে যায় ফ্লোরা ফনা, তারপরে মেরিন ইকোসিস্টেম, আমরা সব কিছু ক্ষতিগ্রস্ত হবে। কারণ দেশটা সমৃদ্ধ শুধু ইকোসিস্টেমের কারণে। আমাদের কোস্টাল ইকোসিস্টেম, মেরিন ইকোসিস্টেম, হোমস্টেড ইকোসিস্টেম, হিল ইকোসিস্টেম, রিভারাইন ইকোসিস্টেম, সব ইকোসিস্টেম অত্যন্ত সমৃদ্ধ, এবং সমৃদ্ধ বলে কিন্তু আমরা বেঁচে আছি। না হলে সেটা যদি নষ্ট হয়ে যায় পলিথিন ইউজের কারণে, কারণ আমাদের এটুক দেশের মধ্যে এত মানুষ 17 কোটি লোক, আমাদের পার স্কোয়ার কিলোমিটার 1300-র বেশি লোক বাস করে। এটা কোনো পৃথিবীর কোথাও নাই। তো এখন যেটা অস্ট্রেলিয়ায় 3, কানাডায় 3.3। তো এখন এই পর্যায়ে আমরা পলিথিন ইউজ করছি, এবং সেই পলিথিন আবার মেইনলি ওয়ান টাইম ইউজ। এবং আমাদের একটা থ্রোয়িং কালচার আছে। আমাদের কিন্তু একটা বাঙালির অনেক ভালো কালচার আছে, একটা থ্রোয়িং কালচার আছে। যেমন গাড়িতে যাচ্ছে তখন ওই স্কলার সোলাটা গাড়ি দিয়ে ছুঁড়ে ফেলে। সম্প্রতি সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, আমরা সকলে জানি, সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান সমূহে সিঙ্গেল ইউনিট প্লাস্টিক ব্যবহার বন্ধে কতিপয় নির্দেশনা জারি করেছে। প্রিয় দর্শক, চলুন আমরা সেই নির্দেশনাগুলো এক ঝলকে দেখে আসি। প্লাস্টিকের ফাইল ফোল্ডারের পরিবর্তে কাগজ বা পরিবেশ বান্ধব অন্যান্য সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার ব্যবহার করতে হবে। প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কটন, জুট ফেব্রিকের ব্যাগ ব্যবহার করতে হবে। প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাঁচের বোতল ও কাচের গ্লাস ব্যবহার করতে হবে। অনুষ্ঠানাদি ও অন্যান্য প্রয়োজনে ব্যানার তৈরির ক্ষেত্রে প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন ফেব্রিক বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যানার ব্যবহার করতে হবে। দাওয়াতপত্র, ভিজিটিং কার্ড ও বিভিন্ন ধরনের প্রচারপত্রে প্লাস্টিক ল্যামিনেশন পরিহার করতে হবে। বিভিন্ন সভা সেমিনারে সরবরাহকৃত খাবারের প্যাকেট যেন কাগজের হয়, পরিবেশ বান্ধব হয়, সেটি নিশ্চিত করতে হবে। একবার ব্যবহার্য প্লেট, গ্লাস, কাপ, স্ট্র, ক্যাটলারি সহ সকল ধরনের পণ্য পরিহার করতে হবে। প্লাস্টিকের কলমের পরিবর্তে পেন্সিল, কাগজের কলম ব্যবহার করতে হবে। বার্ষিক প্রতিবেদন সহ সকল ধরনের প্রকাশনার ল্যামিনেটেড মোড়ক ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করতে হবে। ফুলের তোড়ায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। আমরা দেখছিলাম আসলে আবারও সেই নির্দেশনাগুলো এক ঝলকে, যেগুলো প্লাস্টিক এবং পলিথিন পণ্য বন্ধের জন্য করা হয়েছে। আমি ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার, আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় যে এই যে নির্দেশনাগুলো দেয়া হলো, সেগুলোর বাস্তবায়ন প্লাস্টিক এবং পলিথিন বন্ধে কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারবে? আমরা ভীষণভাবে আশাবাদী। যদিও অনেক বছর চলে গেছে, 2002 সালে নির্দেশনাটি জারি করার পরে প্রথম 1-2 বছর বাজার মনিটরিং ছিল, খুব শক্তিশালীভাবে এনফোর্সমেন্ট ছিল। তখন বাজার থেকে সেই আমাদের হ্যান্ডেলওয়ালা যে পলিথিন ব্যাগটি, সেটি ফেজ আউট হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে বাজারে আমরা উপযুক্ত বিকল্প না দিতে পারার কারণে এবং ধীরে ধীরে বাজার মনিটরিং বা এনফোর্সমেন্ট চলে যাওয়ার কারণে আবার সেই পলিথিনই ভিন্ন রূপে ভিন্ন নামে বাজার সয়লাভ হয়েছে। এখন টিস্যু ব্যাগ নামে এই পলিথিন আছে, এবং হাতলবিহীন সাদা এক ধরনের ব্যাগ, পলিথিন ব্যাগে আমরা কাঁচা বাজার থেকে বাজার করতে গিয়ে এটি নিয়ে আসি। ঘরে এক দিন এক একজন বাজার করতে গিয়ে 8, 10, 20টা পর্যন্ত পলিথিন আমরা নিয়ে আসছি। এই রকম পরিস্থিতিতে বর্তমান যে নির্দেশনাটা আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে যেটি এসেছে, এটি খুবই ভালো নির্দেশনা, এবং ওনাদের যে মোটিভ যেটা আমরা দেখছি, খুব শক্তিশালী মোটিভ, এবং আগ্রহটা হলো এইবার আর ফেল করা যাবে না, এবার সকলকে মিলে আমাদের সফলতা আনতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের দুটি বিষয় আমাদের দেখতে হবে। পূর্ববর্তী তথ্যপত্র আমাদের বলছে যে একটা হলো আইন প্রয়োগ করে পলিথিনকে ফেজ আউট করা, আরেকটা হলো যে বিকল্প দিয়ে ফেজ আউট করা। আইন প্রয়োগ করে যে শুধুমাত্র ফেজ আউট করা যাবে না, সেইটির প্রমাণ আমরা পেয়েছি 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত। এই 4 বছরে আমাদের প্রায় 3600 পলিথিন বিরোধী মামলা হয়েছে, 150 জনের বেশি গ্রেপ্তার হয়েছে, 5 কোটি টাকা জরিমানা হয়েছে, এবং প্রায় 1000 টন পলিথিনকে বাজেয়াপ্ত বা জব্দ করা হয়েছে। তার মানে এনফোর্সমেন্টের দিক থেকে খুব বেশি যে দুর্বল অবস্থা ছিল তা না, চেষ্টা ছিল। কিন্তু এই যে জিনিসটা বাতিল করার জন্য আমরা চেষ্টা করছি, সে নিজেকে খুব স্মার্ট দাবি করে, অর্থাৎ পলিথিন নিজেকে খুব স্মার্ট দাবি করে 4টা কারণে। কারণ হলো সে সহজে উৎপাদিত হয়, সে সহজে পরিবহন করা যায়, তাকে সুলভে অথবা বিনামূল্যে তাকে পাওয়া যায়, অর্থাৎ মানে ফ্রিতে তাকে পাওয়া যায়, এবং তাকে পরিবহন করা খুব সহজ। এই যে ক্যারেক্টারিস্টিক্সটা তার আছে, এটার কারণে সে স্মার্টলি নিজেকে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। এখন আমরা যখনই পলিথিনের বিকল্প চিন্তা করব,
তখন মনে রাখতে হবে যে এই পলিথিনই কিন্তু কাচের বিকল্প, কাপড়ের বিকল্প হিসাবে বাজার দখল করেছে। আগে আমাদের মেলামাইন ছিল কিছুদিন, তারপরে এর আগে কাচের ব্যবহার করতাম আমরা, এখন সিঙ্গেল ইউজ প্লাস্টিকে বাজার সয়লাভ হয়েছে, সেই কাচের গ্লাস, কাচের বোতল, কাচের জগকে সাইড আউট করে। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সো আমাদের পলিথিনের বিকল্প হিসেবে আমাদের চিন্তা করতে হবে এমন কিছু আসবে যে পরিবেশ বান্ধব প্রথমত এবং স্মার্টার দেন পলিথিন। এই পলিথিন থেকে সহজে আমাদের কাছে আসতে হবে, হাত বাড়াইলে আমরা পেতে হবে এবং সুলভে পেতে হবে। আর এই কাজগুলো করার জন্য আমরা এই বর্তমান মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা সেটা আমরা দেখছি, একদিকে যেমন বাজার মনিটরিং শুরু হচ্ছে, আইন করা হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে, একই সাথে আমরা দেখছি যে বিকল্প পরিবেশ বান্ধব পণ্যকেও কিন্তু বাজারে নিয়ে আসার জন্য যে উদ্যোগগুলো দরকার সেই কমিটমেন্ট আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে দেখতে পাচ্ছি। এবং সরকারের এই নির্দেশনা জারির আগেই আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদের যে সভা, সেখানে আমরা চিরচেনা প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে আমরা কাচের জগ দেখেছি। আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টার যে মিটিংটা ছিল সেখানে আমরা টেবিলে আমরা কাচের জগ এবং কাচের গ্লাস দেখেছি। সো এইটা হলো নিজে করে অন্যদেরকে দেখানো যে এই কাজটা পরিবেশ বান্ধব। সো এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও আগামী 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন এবং পলিপ্রোপাইলিন ব্যাগ রাখা যাবে না এই মর্মে একটি নির্দেশনা দিয়েছেন। সো সেই জায়গায় যেমনটি বলছিলেন প্রফেসর ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার যে আমাদের বিকল্প আসলে ভাবতে হবে, সেই জায়গায় আমি একটুখানি জানতে চাই জনাব মিহিরকান্তি মজুমদার যে বিকল্প গবেষণার জায়গায় বাংলাদেশ কতটুকু এগিয়ে আছে আসলে। এখন বিকল্প গবেষণা যেটা হলো যে কিছু কিছু দেশে কিছু কিছু এলাকায়, যেমন বাংলাদেশে হয়েছে জুট থেকে ওই বায়োডিগ্রেডেবল প্লাস্টিক পলিথিন তৈরি করা হয়েছে, কিন্তু এইটা কিন্তু জনপ্রিয়তা ওইভাবে পায়নি, কারণ বাইরেও পায়নি এই কারণে যে এই শুধু বিকল্প একটা দিলে হবে না, বিকল্প অনেকগুলো থাকতে হবে। যেমন এইটা বন্ধ করতে গেলে প্রথমে যে 1000 যে ইন্ডাস্ট্রি আছে যে পলিথিন উৎপাদন করে, তারা এইটা সেই পলিথিন উৎপাদন প্লাস্টিক উৎপাদন করে, কারণ পলিথিনের হলো ইথিলিন তো খারাপ না, ইথিলিন হলো এটা গ্যাস। এখন জিনিসটা হলো এইটার যখন এটা হলো পলিমার, এটা কেন এই মনোমারের পলিমার হলে পলিথিন খারাপ হয়ে যায়। তো এখন হলো যে পলিপ্রোপাইলিন আছে, পলিস্টাইলিন আছে, পিভিসি যে পাইপটা তৈরি করে, পলিভিনাইল ক্লোরাইড আছে। তো এখন এই কাজেই কতগুলো আছে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগবে, যেমন রিসাইকেল করতে হবে। কাজেই রিসাইকেল রিইউজ, কাজেই এইটা আনতে হবে। নেক্সট হলো যেটা যে বের করছে বাংলাদেশে এবং বিদেশেও, এটা কর্ন থেকে তৈরি করতেছে, আলু স্টার্চ থেকে তৈরি করতেছে, বা সেলুলোজ থেকে তৈরি করতেছে, পাটের সেলুলোজ থেকে তৈরি করতেছে, খড় দিয়ে কোথাও কোথাও তৈরি হইতেছে। কিন্তু এইটা ব্যাপক ইউজ হচ্ছে না, কস্টলি, বেশ কস্টলি। এবং এইটার গবেষণা এখনও হয়নি যে এটা বলা হচ্ছে যে এটা কম সময়ের মধ্যে পচন ধরবে, কিন্তু এইটা যে এটা ডিগ্রেড করা বা পচে যাওয়ার সময় যে ক্ষতিকর কিছু উৎপাদন করবে না এমন কোনো কিন্তু এখনও গবেষণায় পাওয়া যায়নি। এবং শেষ পর্যন্ত এই শেষের ক্ষেত্রে সম্পূর্ণটা হবে কিনা, বায়োডিগ্রেড হবে কিনা সেটারও গবেষণা নাই। কাজে এইটা নিয়ে খুব এই যে অগ্রসর নাই, একটা মানে আমাদের আরো অনেক কাজ করার জায়গা আছে। নেক্সট হলো কাজে ওই ওয়ান টাইম আমাদের জুটের নিয়ে যে আমাদের, কারণ জুট ফাইবারের মতো লো কস্ট ফাইবার পৃথিবীতে আর কোথাও নাই। কাজে এই লো কস্ট ফাইবারের পরে আমাদের মানে এমফাসাইজ দেওয়া উচিত যে এইটা থেকে জুট ব্যাগ মানে খুব রিফাইন্ড জুট ব্যাগ তৈরি করা যায়, 1 নম্বর। 2 নম্বর হলো যে কিছু কিছু ফাঙ্গাস আছে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা কিন্তু এই পলিথিনের এই চেইনটাকে ভাঙতে পারে, মনোমার করে ফেলে, এবং ওই জন্য তারা প্লাস্টিক খায়। কারণ প্লাস্টিক খায়া করে ওই মনোমারটা ভেঙে ফেলে এবং ওই পলিমারটা ভেঙে ফেলে মনোমার হয়। কাজেই এই ধরনের ব্যাকটেরিয়া কালচার যাতে হয়। এখন আমাদের দেশে তো মাইক্রো কালচার নাই, অধিকন্তু মাইক্রো ধ্বংস করার প্রক্রিয়া আছে। আমাদের টপ সয়েল ধ্বংস করতেছি আমরা ইটের ভাটায় বা বিভিন্ন কারো রাস্তা পুকুর ঘাটে, তখন উপরে যে টপ সয়েল 9 ইঞ্চির মধ্যে যে কোটি কোটি মাইক্রোঅর্গানিজম থাকে,
এইগুলার আমাদের সচেতনতা করার নাই। যেমন আমাদের সচেতন করার জন্য যেমন জাতীয় বৃক্ষ আছে, জাতীয় ফল আছে। আমার তো মনে হয় যে দিন আসছে যে একটা জাতীয় মাইক্রোব ঘোষণা করা, যে মানুষ বুঝবে মাইক্রোবটা প্রয়োজনীয় জিনিস, যেটা যেমন ফুড চেইন, আমাদের যে খাবার আগে তো সার ছিল না, কেমিক্যাল সার ছিল না। এই যে কম্পোস্ট সার যেটা দেয়, এটা কিন্তু একটা জৈব পদার্থ। গাছ প্লান্ট কিন্তু জৈব পদার্থ নিয়ে খেতে পারে না, তাকে ওই অর্গানিক কম্পাউন্ড থেকে ইনঅর্গানিক কম্পাউন্ড তৈরি করতে হয়। এটা তৈরি করে কিন্তু মাইক্রোব। এই যে কাজে আমরা মাইক্রোব না থাকলে পৃথিবী বাঁচবে না। পৃথিবী ব্যালেন্সের জন্য তিনটা দরকার, যে মানে এই মাইক্রোবের দরকার আছে। তো এখন হলো কাজে সেই মাইক্রোব, একটা মাইক্রোব, যে মাইক্রোবগুলো নতুন কিছু যুক্ত করতে হবে আমাদের ইনোভেশনের জায়গায়, পদক্ষেপের জায়গায়। আরেকটা হলো মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে, কারণ বায়োডিগ্রেডেবল প্লাস্টিক আনলেও আমাদের যে থ্রোয়িং কালচার, এই যে সিঙ্গেল ইউজের কালচার, এইটা মাথার মধ্যে ঢুকে যাবে। অনেক ধন্যবাদ। পারিয়াও, আমি আপনার কাছে শুনতে চাই, আপনারা তরুণ অ্যাক্টিভিস্ট, অনেকদিন ধরে আপনারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ করছেন জলবায়ু নিয়ে। এই যে নির্দেশনা আসলো সরকারের পক্ষ থেকে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আসলে অনেক ধন্যবাদ। প্রথমত তো আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। স্যারের সঙ্গে একটু এই জায়গাটাতে অ্যাড করতে চাই, আমরা যখন 2002 সালে এটাকে প্রথম দেখলাম, তখন থেকেই স্যার বলছিলেন যে মনিটরিংটা প্রথম দিকে চালু ছিল। আবার আমরা এখন বলছি যে আমাদের একটু বিকল্প চিন্তা ভাবনা করা দরকার, আমাদের একটু বিকল্প খোঁজা দরকার। এই বিকল্পটা খুঁজছে কারা? আমরা খুঁজছি, যারা মূলত আরবানে আছি, শহরের দিকগুলোতে আছি। কিন্তু প্লাস্টিক কি শুধুমাত্র শহরে ব্যবহার করা হচ্ছে? সারা দেশেই ব্যবহার করা হচ্ছে। এবং কারা ব্যবহার করছে? শুধু কি আমাদের মতন যারা এই জনগোষ্ঠীতে আছি, আমরা যারা একটু জানি বুঝি, তারা ব্যবহার করছে? এক্স্যাক্টলি, সবাই ব্যবহার করছে। এবং সবথেকে বড় সমস্যা যেটা, আমরা হয়তো বা জানি, আমরা কথা বলছি যে প্লাস্টিকের এই সমস্যা আছে, সেই সমস্যা আছে, আমার স্বাস্থ্যের জন্য খারাপ, পরিবেশের জন্য খারাপ, কিন্তু হয়তোবা যিনি একজন রিক্সা চালক আছেন, বা যিনি হয়তোবা কোনো কালে হয়তোবা তার পড়াশোনার সঙ্গে খুব একটা বেশি যোগাযোগ ছিল না, তার কিন্তু এগুলো সম্পর্কে সেরকম ধারণা নেই। এই মানুষগুলোর কাছ পর্যন্ত আমরা কতটুকু যেতে পারছি, আমার মনে হয় এটা নিয়ে আমাদের আরেকটু চিন্তা করা দরকার। স্যার মাইন্ডসেট পরিবর্তনের কথা বললেন। মাইন্ডসেট পরিবর্তনটা আসলে তখনই সম্ভব, এবং যেহেতু এটার মাধ্যমে আমরা ব্যবহারের পরিবর্তনটা করতে পারবো, আমাদের স্বভাবের পরিবর্তনটা করতে পারবো, থ্রোয়িং কালচারটাকে চেঞ্জ করতে পারবো। আমার মনে হয় আমরা তরুণ অ্যাক্টিভিস্ট যারা আছি, এখন আমাদেরও সময় এসেছে এই ব্যাপারটাকে নিয়ে আরেকটু সামনের দিকে এগিয়ে আসার। কারণ এতদিন পর্যন্ত আমাদের কথা ছিল যে এটা কেন বন্ধ হচ্ছে না। এখন যখন ইতোমধ্যে এই প্রজ্ঞাপনটা জারি হয়ে গিয়েছে, এখন আমরা আরেকটু ভালো করে কাজ করতে পারবো, যারা কিনা অলরেডি অভিজ্ঞ মানুষেরা আছেন তাদের সঙ্গে নিয়ে, যারা এই ব্যাপারগুলো সম্পর্কে জানে না, যাদের এই ক্ষতিকর দিকগুলো সম্পর্কে ধারণা নেই, তাদেরকে এই ধারণাটা দেওয়ার। কারণ স্যার যেটা বললেন যে এখন আমরা যেহেতু একটা ধ্বংসযজ্ঞের মধ্যে আছি এবং একটা সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছে এই প্লাস্টিকের জায়গাটা নিয়ে, অনেক মানুষ চাচ্ছে না যে এই বাজারটা বন্ধ হোক। তো সেই জায়গাটাতে আসলে আমাদের খুব একতাবদ্ধ একটা অ্যাকশন এখন দরকার, এবং আমার মনে হয় যুব যারা আছে তারা এই একতাবদ্ধ অ্যাকশনটা এখন সব থেকে বেশি ভালো করে নিতে পারবে। অনেক ধন্যবাদ। আমি ডক্টর আহমেদ কামরুজ্জামান, আপনার কাছে ওই একই জায়গায় আসতে চাই যে জনগণের থেকে আসলে হুট করে তো বন্ধ করে দেওয়া যাবে কি না, এটা একটা প্রশ্নের জায়গা। যেমন 2002 আমরা যেমনটি বলছিলেন অমি, যে আমরা দেখেছি পলিথিন বিরোধী একটা সচেতনতামূলক অভিযানও ছিল, আইনিভাবেও অভিযান চলেছে, কিন্তু সেটা আবার হুট করে বন্ধ হয়ে গেছে। এটা কেন বন্ধ হয়েছিল এবং সেখান থেকে শিক্ষা নিয়ে এখন আমরা আসলে কি কি পদক্ষেপ নিতে পারি যেন আমরা সেটাকে আস্তে 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 আমরা বন্ধ করে দিতে পারি? দেখুন, পলিথিনের যে ইন্টারন্যাশনাল যে রেশিও অনুযায়ী ব্যবহারের দিক থেকে ঢাকা শহরে প্রতিদিন প্রায় 7,000-7,500 মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয়, তার 10 থেকে 12%, অর্থাৎ 700 থেকে 800 মেট্রিক টন প্লাস্টিক বা পলিথিন। এখন এই রেশিওর দিক থেকে পৃথিবীর অনেক দেশের তুলনায় এটির ব্যবহার পার ক্যাপিটা আমাদের দেশে তুলনামূলকভাবে কম। প্রবলেম সৃষ্টি হয়েছে যতটুকুই আমরা ব্যবহার করছি সেটাকেই আমরা রিসাইকেল বা এটাকে আমরা সার্কুলার ইকোনমির ভিতরে আনতে পারছি না। অতএব প্রতিদিনই যখন 700 মেট্রিক টন 750 মেট্রিক টন প্লাস্টিক বা পলিথিন তৈরি হচ্ছে, এটি আমাদের জন্য বড় সমস্যা। উন্নত বিশ্বে প্রতিদিন যেমন যতটুকু তৈরি হচ্ছে ততটুকু আবার রিসাইকেল হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা দেশের ভিতরে তার জিওগ্রাফিক্যাল লোকেশনের ভিতরে প্রতিদিন 700 মেট্রিক টন বা 7,000 মেট্রিক টন করে এগুলো অ্যাড হচ্ছে না। সো আমাদের এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে। আর ব্যক্তি পর্যায়ে আমাদের করণীয় যে জিনিস, সরকারের পক্ষ থেকে ভালো একটা পদক্ষেপ নিয়েছে, সরকারি প্রতিষ্ঠানে আস্তে আস্তে অন্যান্য প্রতিষ্ঠানে সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো বন্ধ হবে, কিন্তু আমরা যে এগুলো মাল্টি ইউজও করছি সেগুলো তো আমাদের জন্য হার্মফুল। আমাদের ফুড গ্রেড কতটুকু আছে, প্রত্যেকের বাসার ফ্রিজে যতটুকু খাবার আছে তার 1/3 হলো পলিথিনের বা প্লাস্টিকের ব্যাগ।
তাহলে আমরা কি তরুণদের নিয়ে সবাইকে নিয়ে সরকার অক্টোবরের 1 তারিখ থেকে নির্দিষ্ট জায়গায় বন্ধ করছে, আমরাও কি এরকম একটা গণজোয়ার তৈরি করতে পারি না? যে এখানে স্যার কি ব্যবহার করবে তাহলে? মীরকান্তি স্যার যেমনটি বলছিলেন যে এখানে আসলে এখনো গবেষণা করে আনতে হবে যে হোয়াটস দ্য স্মার্টার, আপনি যেমন বলছিলেন যে স্মার্টার কি, যদি এখনই বন্ধ করি অক্টোবর 1 তারিখ থেকে বন্ধ করি কি ব্যবহার? আমাদের নতুন আবিষ্কার করার কোনো দরকার নাই। আমাদের পূর্বপুরুষরা বংশ পরস্পরায় যে কোনো স্টোরেজের জন্য যে জিনিসগুলো ব্যবহার করেছে সেগুলোই আমরা ফেরত দিতে পারি। আমরা কেন আমাদের যে পিতলের যে জিনিসগুলো, স্টিলের যে জিনিসগুলা, এগুলোর তো সাইড ইফেক্ট কিছু আছে বলে এখনো শোনা যায় নাই, সো সেই জিনিসগুলো আবার ব্যবহার করতে পারি আমরা। কিন্তু পলিথিন থেকে সহজলভ্য না, বা অনেকে হয়তো পিতল বা অ্যালুমিনিয়াম ব্যবহার সহজলভ্য না, আমাদের প্রত্যেকের মাইন্ডসেটে আসছে যে আমরা পলিথিনের বিকল্প বলছি। একবারও আমরা চিন্তা করছি যে এই ব্যাটা নিজেই বিকল্প হিসাবে আমাদেরকে গ্রাস করছে, সে নিজেই তো অন্য কিছু একটাকে সরিয়ে দিয়ে আসছে। আমরা যদি সবাই আমরা যদি সবাই চিন্তা করি যে সকল পরিবর্তনটা যেগুলো আসছে সহজে, যেগুলো পাওয়া যাচ্ছে, এগুলো সবগুলো ভালো না, এই খারাপ জিনিসও সহজে আমাদের ভিতরে চলে আসতে পারে, সেইটা চিন্তা করে পলিথিনকে আমাদেরকে আস্তে আস্তে বর্জন করতে হবে। প্রত্যেকে যদি আজকে ওই যে অক্টোবরের 1 তারিখ থেকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে বা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন জায়গায় পলিথিন ব্যবহার নিষিদ্ধ, সিঙ্গেল ইউজ পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে, আমরা নভেম্বরের 1 তারিখ পর্যন্ত সময় নিয়ে প্রত্যেকের বাসার ফ্রিজ থেকে সমস্ত প্লাস্টিকের জিনিস ফেজ আউট করি, এই ধরনের একটা আওয়াজ আমরা কি উঠাতে পারি না? এই কারণে যে আমরা আসলে ক্যান্সার, কার্সিনোজেনিক বিভিন্ন এলিমেন্টস এই খাবারের যে বক্স আছে এর মাধ্যমে যাচ্ছে। ঢাকা শহরের অলিতে গলিতে এখন হসপিটালগুলোতে ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে। এত ক্যান্সার কেন বাড়ছে? কারণ পলিথিন আমাদের ফুড চেইনে গেছে, আমাদের ব্রেইনে গেছে, ব্লাডে গেছে, মাইক্রোপ্লাস্টিকগুলো মাছের পেটে যাচ্ছে এবং বিভিন্ন গবেষণায় এটি পাওয়া যাচ্ছে। আমাদের প্রোডাক্টে রিপ্রোডাক্টিভ হেলথ থেকে শুরু করে আমাদের স্কিনের সমস্যা পর্যন্ত সব জায়গায় এই পলিথিন, মানে এটা যে একটা বৃহত্তর স্বার্থ আছে সেটাও মাইন্ডসেটে আমাদের ঢুকাতে হবে। সেই জায়গাতে আগে সবাইকে চিন্তা করতে হবে এই জিনিসটা খারাপ। সামহাও ব্যবসায়ীদের বিভিন্ন রকমের চাটুকদার বিজ্ঞাপনের মাধ্যমে এটি সবার এবং সস্তা হওয়ার কারণে সে আমাদের সোসাইটিতে ঢুকে গেছে। এখন এটাকে আর আমরা ক্যারি করতে পারি না, এটাকে আমাদের বর্জন করতে হবে এবং সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে ডাবল, সরকার 1 পা দিলে আমাদেরকে ডাবল বা ট্রিপল স্টেপ দিয়ে এটি সহযোগিতা করতে হবে। ফারিয়া ওমি, আমাদের কিন্তু এই সংস্কৃতিটা আছে যে আমরা নানা ধরনের আইন দেখেছি, আমাদের একটা হতাশা আছে বলবো। আমরা যদিও আশার কথা বলি, আমরা চাই যে নতুন বাংলাদেশ আসলে আমরা যে আইনটি হবে সেটির বাস্তবায়নও এরকম হবে, কিন্তু ওই হতাশার সংস্কৃতি তো আমরা ছাড়তে পারি না। সেই জায়গা থেকে সরে যদি আসতে চাই, যদি এই যে নির্দেশনা আছে সেগুলোর বাস্তবায়ন করতে চাই, তাহলে কি কি পদক্ষেপ আমাদের আলাদাভাবে নিতে হবে বলে মনে করেন আপনি? আমি এখানে স্যারের সঙ্গে একটু অ্যাড করতে চাই। স্যার যেমনটা বললেন যে আমরা যদি নিজেদের মধ্যে থেকে এখন থেকে এই চেষ্টাটা করি তাহলে কেমন হতে পারে। বিজ্ঞাপনগুলোতে দেখানো হচ্ছে যে প্লাস্টিক এখন আমাদের সামনে সব থেকে ভালো উপায়টা, সব থেকে সহজলভ্য উপায়টা। এখানে কি আমরা যারা ইতিবাচক চিন্তা করছি বা ইতিবাচক যে পণ্যগুলো আছে তারা কি পিছিয়ে নেই? মোবারক স্যারের যেই পাটের পলিথিন যেটাকে আমরা বলছি সোনালী ব্যাগ, সেটা আজকের থেকে আরও কয়েক বছর আগে থেকে আছে, কিন্তু এটা প্রচারণাতে নেই। কেন নেই? কারণ আমরা যারা এগুলো নিয়ে কথা বলে সামনে আনতে পারি, আমরা কি এটার প্রতি জাস্টিস করেছি? আমরা কি এটাকে সামনের দিকে এনেছি? আমার মনে হয় আমাদের নিজেদের প্রতিও আরেকটু প্রশ্ন করা দরকার এই জিনিসগুলো নিয়ে। এবং আমি দেখেছি ইতিমধ্যে যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন, পোলকা ডট ব্যাগ বা সোনালী ব্যাগ, তারা ইতিমধ্যে তাদের পণ্যগুলোকে এখন প্রমোট করছেন। তো আমরা এই আইনগুলোকে যদি এখন বাস্তবায়নের জায়গাতে আরও বেশি সফল করতে চাই, আমার মনে হয় আমাদের এই কোলাবোরেশনটা এখন অনেক বেশি করে দরকার। যে যেই পণ্যগুলো অলরেডি আছে, যেগুলোকে আমরা প্লাস্টিকের বিপরীতে শক্তিশালী খেলোয়াড় হিসেবে তুলে ধরতে পারি, সেইগুলোকে এখন আমাদের সবাই মিলে প্রমোট করা দরকার। যেমন আমরা যেই প্রোগ্রামগুলোই করি না কেন, আমরা চেষ্টা করি সেটাকে পুরোপুরি জিরো প্লাস্টিক প্রোগ্রাম করতে। সেখানে আমরা প্লাস্টিকের ব্যানার ব্যবহার করি না, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বোতল বা প্লেটটা ব্যবহার করি না, সেখানে আমরা আবার সেই কাচের বা মাটির জিনিসগুলোকে ব্যবহার করছি। তো এই যে ব্যাপারটা, এটা যদি আমরা একটা সংগঠন, দুটো সংগঠন করে 100টা সংগঠন করতে পারি, খুব স্বাভাবিকভাবে প্রত্যেক বছর যে পার ক্যাপিটা ইউজটা আছে সেটা কমে যাবে। এবং এটার জন্য তো আমাদের আসলে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত বা নভেম্বরের 1 তারিখ পর্যন্ত ওয়েট করার কোনো দরকার নেই। এক্স্যাক্টলি, আমি চাইলে আমার পরের প্রোগ্রামটা থেকেই বা আজকের দিন থেকেই শুরু করতে পারি। স্যার বললেন যে একটা বোতলের কথা, তামার যে বোতলগুলো আছে, কপারের যে বোতলগুলো আছে, আমাদের দাদা দাদিরা বলতো যে এটাতে করে পানি খেলে শরীরেও পুষ্টি আসবে, বা গিয়ে রাতের বেলা যদি আমরা একটা স্টিলের গ্লাসে পানি রেখে সকালবেলা খাই তাহলে ওখান থেকে আয়রনটাও আমার বডিতে আসবে। এটা কিন্তু প্রুভেন মেডিকেল বেনিফিটস আছে, কিন্তু সেইগুলো নিয়ে আমরা আসলে চর্চা করি না, 1 নাম্বার। এবং দ্বিতীয়, আমরা মনে হয় একটু অলস হয়ে গিয়েছি। প্লাস্টিক বা পলিথিন আমাদের লাইফে আসার পর আমরা মনে হয় একটু অলস হয়ে গিয়েছি। আমরা ওই একটা বোতল আমার ব্যাগের মধ্যে একটু ক্যারি করতে চাই না।
হাফ লিটারের একটা বোতল, খুব বেশি তো ওজন ক্যারি করে না। তো একটা বোতল যদি আমি ক্যারি করি, আমি কিন্তু অ্যাটলিস্ট দিনে আমি 3 থেকে 4টা প্লাস্টিকের বোতল কম ব্যবহার করতে পারি। এইভাবে যদি আমরা চিন্তা করি এবং যদি চিন্তাটাকে সবার মধ্যে ছড়িয়ে দিই, নিজের পরিবর্তনটা আমাদের লাইফস্টাইলে আসতে হবে। এক্স্যাক্টলি। এবং আমরা সবার মধ্যে, আমি যখন করছি, আমি যদি আমার বন্ধুদেরকে একটু পুশ করি, ওরাও কিন্তু করতে পারে। প্রথম দিন করবে না, দ্বিতীয় দিন করবে না, তৃতীয় বা চতুর্থ দিন তো করতে পারে। আমার মনে হয় পরিবর্তনটা আসলে আমাদের নিজেদের সার্কেল থেকেই আসা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। মিহিরকান্তি মজুমদার স্যার, আপনাকে দিয়ে শেষ করবো আজকের আয়োজন। এই নির্দেশনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কি কি বাধা রয়েছে এবং সেগুলো উত্তরানোর জন্য আসলে কি করা দরকার সরকারের বা আমাদের, ছোট্ট করে শুনবো। প্রথম বাধা হলো যে যারা প্রোডাকশন করে, যে 1000-এর মতো কোম্পানি আছে যারা তৈরি প্রোডাকশন করে, কাজে প্রোডাকশনটা সেইখান থেকে প্রোডাকশনে হাত দিতে হবে, নাহলে তৈরি হবে। যেমন ইলিশ মাছ ধরার সময় মানে নদী ওই ইলিশ জাল পোড়ায়, ওদিকে আবার জাল তৈরি হয়। কাজে এইটা এই চোর পুলিশ খেলা, এইটা মানে একটা প্রবাদ আছে, এটা হয় না। কাজেই আপনার এইটা হলো যে এইটা সোর্স বন্ধ করতে হবে। নেক্সট হলো সেগ্রিগেশন অ্যাট সোর্স। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে আমি যে প্লাস্টিক পণ্য করি, রাতারাতি আমি যদি বলি যে আমি এখন এই সেলফোন বাদ দিয়ে আবার এই তারের ফোনে ফিরে যাবো, টেলিফোনে ফিরে যাবো, অসম্ভব। কাজেই আমার সিঙ্গেল ইউজটা মানে গ্রাজুয়ালি কমাতে গেলে যেটা লাগবে, মাইন্ডসেট কমাতে হবে, অ্যাওয়ারনেস বিল্ডিং করা লাগবে, এবং সেক্ষেত্রে পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করতে হবে, যেটা বললেন প্রচারণা অন্তর্ভুক্ত করতে হবে, এবং বিকল্প ব্যাগ তৈরি করতে হবে, এবং যেটা জুট থেকে হতে পারে অ্যাভেলেবল করতে হবে, এবং লো কস্ট কীভাবে আনা যায় সেটা দরকার হলে প্রয়োজনে সেখানে সাবসিডি দিতে হবে। এবং আরেকটা হলো যে বায়োডিগ্রেডেবল, যদিও ওটা এখনও প্রমাণিত না, তথাপি ওই সোনালী ব্যাগ যেটা, ওইটা উৎপাদন বৃদ্ধি করতে হবে। আর একটা হলো যে ওই যে আমি আবার প্রথমে বলেছিলাম রিসার্চ বাড়াতে হবে, যে এই প্লাস্টিক যে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস যেগুলা এই প্লাস্টিক খেয়ে বা পলিমারকে ভেঙে মনোমার করে ফেলে, তো সেইটার কালচার মানে করতে হবে, এবং জাতীয় পর্যায়ে এই ধরনের ব্যাকটেরিয়াকে জাতীয় মাইক্রো বিষয়ে ঘোষণা দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনারা যারা সঙ্গে ছিলেন। মাঝে মাঝে সামনে এগোনোর জন্য আমাদের পেছনে চলে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমরা আমাদের সিনিয়র নাগরিকদের কাছে শুনি যে আগে মানুষ চটের থলে, বাঁশ কিংবা বেতের তৈরি খোলই নিয়ে বাজারে যেতেন, বাড়িতে ব্যবহার করতেন টিনের বাসনপত্র, কাঁসা, আমাদের প্লেট, গ্লাস কিংবা চীনামাটির প্লেট, কাচের গ্লাস। হতদরিদ্র মানুষরা ব্যবহার করতেন মাটির শানকি, থালা, ঘটি, বাটি, আমরা যেগুলো এখন ফ্যাশনের জন্য ব্যবহার করি মাঝে মাঝে। সেখান থেকে এলো স্টিলের বাসনপত্র, তারপর মেলামাইন। আধুনিকতার নামে, জীবনযাপনকে সহজ করার নামে শ্রমহীন জীবনের অনুষঙ্গ হলো পলিথিন ও ক্ষতিকর প্লাস্টিকের পণ্য। ক্ষতিকর প্লাস্টিক উপাদান দিয়ে তৈরি ওয়ান টাইম প্লেট, গ্লাস, কাপ, বাটি। কিন্তু এসব আপাত দৃষ্টিতে জীবনযাপনকে সহজ করে তুললেও জীবনকে, পরিবেশকে এবং প্রকৃতিকে ফেলে দিল ভয়াবহ বিপর্যয়ের মধ্যে। আমরা চাই জীবনের স্বাভাবিকতা, চাই পরিবেশ ও প্রকৃতির পরিশুদ্ধতা। এখন সময় রাষ্ট্র সংস্কারের, এখন সময় বদলে যাওয়ার। বদলে ফেলতে হবে আইন, নিয়ম, রীতি, অভ্যাস, আচরণ, আচার ও ব্যবহার। রাষ্ট্র সংস্কারের সাথে সাথে জীবন সংস্কৃতির পরিবর্তনের প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন। প্রিয় দর্শক, আবার দেখা হবে।